হাউ টু ক্রিয়েট এইচটিএমএল ফাইল, ইংরেজি তো পারো তাই না? মানে কিভাবে একটা এইচটিএমএল ফাইল তৈরি করা যায়, ঠিক আছে? লেটস সি, মানে দেখি আর কি কিভাবে আসলে করে এটা। মনে করো আমরা একটা ফাইল বানাবো, এই জায়গায় ফাইল বানাবো কিরকম, ফাইল বানাই তাহলে দুই ক্লিক করলে নিউতে যাওয়ার পরে এই যে অনেকগুলো ফাইল অপশন আগে থেকে দেওয়া আছে জায়গায়, এই যে টিএক্সটি ফাইল ভালো মতো দেখা যাইতেছে না, বাট মনে করো একটা ফাইল বানাইলাম আমরা। এখন এই ফাইলের লাস্টে দেখো ই দেওয়া আছে, টিএক্সটি লেখা আছে, টিএক্সটি লেখা আছে, ডট টিএক্সটি, এটা টেক্সট ফাইল। বাট আমি যদি টিএক্সটি কেটে দিই, মানে শুধুমাত্র কোনো এক্সটেনশন না দিই, তাহলে এটা কি হবে, এটা যদি সেভ করি, এটা কোনো জাস্ট একটা ফাইল, এটা কোনো নির্দিষ্ট ফাইল না, জাস্ট একটা ফাইল এক্সিস্ট করে। বাট যদি আমরা এরকম করি যে এই নামের এখানে যাই, এই নামের এখানে মনে করো এই জায়গায় যাবো, অপশনে যাওয়ার পরে রিনেমে যাই, রিনেমে গেলে নাম চেঞ্জ করা যায়, ঠিক আছে? নামের এখানে যদি আমরা এরকম লিখি যে, বুঝা কি যাইতেছে, ডট MP4, মনে করো ডট MP4 লিখছে, হ্যাঁ, ডট MP4 লেখার পরে, ডট MP4 লেখার, এটা আরো বড় হইলে ভালো হতো না, আরো পিছনে দিলে, যখন আমি ইন্টার দেবো, ইন্টার দিয়ে সেভ করবো, দেখো এটা আইকনটা চেঞ্জ হয়ে গেছে। কিসের আইকন চেঞ্জ হয়েছে, কিসের একটা আইকন আসছে, এটা হচ্ছে মোবাইলে যেমন ম্যাক্স প্লেয়ার থাকে না, এরকম এটা হচ্ছে এই কম্পিউটারের একটা ভিডিও প্লেয়ার, নাম হচ্ছে ভিএলসি মিডিয়া প্লেয়ার, ঠিক আছে? যখন আমি MP4 লিখছি, MP4 এক্সটেনশন দিছি, তখন কম্পিউটার বুঝতে পারছে যে এটা একটা ভিডিও ফাইল, এটা ওপেন করতে হবে কোন জায়গায়, একটা ভিডিও প্লেয়ারে। যখন আমি এটা দেখো ডবল ক্লিক করি, এটা ওপেন করে কোথায়, একটা ভিডিও প্লেয়ার ওপেন করছি, বুঝতে পারছো? বাট যদি আমি এই জায়গায় এক্সটেনশনটা চেঞ্জ করি, যে এক্সটেনশনটা চেঞ্জ করে দিয়ে হইতেছে ডট টিএক্সটি, ডট টিএক্সটি, এন্টার দেই, এখন একটা কি আসছে, খাতার মতো একটা পেজের মতো একটা আইকন আছে, তাই না? এটা যদি ওপেন করি, এরপর একটা টেক্সট এডিটর ওপেন করে দিচ্ছি, যেহেতু এটার ভিতরে কিছু নাই, আমরা তো কিছু করিনি, লিখি নেই, এর জন্য এটার ভিতরে শুধু ব্ল্যাঙ্ক আছে, কিছুই নাই। যেমন ভিডিও, যখন ভিডিও প্লেয়ার ওপেন করছিলাম, তার ভিডিও প্লেয়ার ওপেনই হয়েছে, বাট ভিডিওতে কোনো ভিডিও নাই, এই জন্য ভিডিও ওপেন হয় না। বাট আবার এরকম যদি যে এক্সটেনশন চেঞ্জ করে এরকম একটা নাম দেই, যে DOCX, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, চিনো? মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশন যে DOCX, ডকএক্স। যখন আমি এটা ইন্টার দেবো, ইন্টার দেওয়ার সাথে সাথে, সেভ করার সাথে সাথে, এটা দেখো আইকন চেঞ্জ হয়ে গেছে, এটা কি মাইক্রোসফট ওয়ার্ডের ইয়ে আসছে, আইকন আসছে। যখন আমি এটা ডবল ক্লিক করবো, ডবল ক্লিক করার সাথে সাথে এটা কোথায় ওপেন হয়ে গেছে, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গেছে, বুঝছো? এটা একটা সফটওয়্যার, এই সফটওয়্যার ওপেন হয়ে গেছে। তাহলে কম্পিউটার কিভাবে বুঝতেছে আসলে এই ফাইলটা কিসের ফাইল, টেক্সট না, বুঝতেছে কিভাবে, কিসের মাধ্যমে বুঝতেছে যে এটা কি ফাইল, এই টেক্সটের নাম, এর নামের পরে যে ডট DOCX দেওয়া আছে, মানে এর এক্সটেনশন দেওয়া আছে, এটার কারণে বুঝতেছে। যদি আমরা এরকম করি যে নিউ এর পরে এদিকে দেখো ডট যে HTML, তোমার কি মনে হয় এটা কিসের আইকন আছে? HTML এই জায়গায় আইকন আছে ওইটার, যে যেটাই ওপেন হয়, তাহলে এটাই কোন একটা ব্রাউজারের আইকন আসবে। কোন ব্রাউজারে আইকন আসে, যদি সেভ করে দিই, সেভ করলে দেখো আমারটা ক্রোম ইনস্টল করা আছে, ডাইরেক্ট ক্রোম ব্রাউজারের ইয়েছে। যদি এটা আমি ডবল ক্লিক করি, তোমার কি মনে হয় এটা কোন জায়গায় ওপেন হইব? দেখো গুগল ক্রোমে ওপেন হয়েছে, বুঝছো? এটা একটা ব্রাউজার, গুগল ক্রোম, এই গুগল ক্রোমে ওপেন হয়েছে। তাহলে বুঝতে পারছো যে এক্সটেনশনের কাজটা কি, কানেকশনটা আছে। তো খেয়াল করো, এই যে আমরা লিখলাম যে নিউ সামথিং, এটা লিখছি নিউ ডট HTML, যে কোনো একটা ফাইল বানাইলে ফাইলের একটা নাম দিবে, মনে করো কোন একটা নাম দেবে, সামথিং, সামথিং সামথিং দেওয়ার পরে যদি ডট MP4 থাকে, ওটা ভিডিও ফাইল। যদি মনে করো জেপিজি থাকে, জেপিজি ওটা হচ্ছে পিকচার ফাইল। আর যদি এরকম থাকে যে HTML, এটা হচ্ছে HTML ফাইল। এখন আমরা যদি একটা HTML ফাইল বানাইতে চাই, যে কোনো একটা নতুন ফাইল বানানোর পরে জাস্ট এর যে মনে করো একটা নতুন ফাইল বানাইছি, অটোমেটিক নতুন ফাইল বানানো যায় ডট টিএক্সটি, ঠিক আছে, মানে টেক্সট ফাইল। তখন কি করবো, এই জায়গা থেকে এই ডট টিএক্সটি মুছে দিয়ে জাস্ট ওই জায়গায় লিখে দেবো যে ডট HTML,
তখন ওইটার আইকন চেঞ্জ হয়ে যাবে, ক্রোমের আইকন চলে আসবে, কোনো একটা ব্রাউজারের আইকন চলে আসবে। বুঝতে পারছো? এইভাবে হইতেছে একটা এইচটিএমএল ফাইল বানাইতে হয়, একদম সহজ। জাস্ট পিছনে এই ডট এইচটিএমএল লিখে দেবে, আগে একটু মুছে দিয়ে, তাই এটা এইচটিএমএল ফাইল হয়ে যাবে। তো হাউ টু কোড ইন এইচটিএমএল, মানে আমরা এইচটিএমএল আসলে কিভাবে লিখতে পারি, এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। এখানে দেখো যে এইচটিএমএল ফাইলকে কোডিং সফটওয়্যারে ওপেন করে এইচটিএমএল কোড লিখতে হয়। যেমন আমরা যে জিনিসগুলো লিখবো ওই জিনিসগুলো লেখার জন্য কিছু সফটওয়্যার আছে, যে সফটওয়্যার ব্যবহার করলে কোডিং লিখতে সুবিধা হয় আর কি, যে কোডিং লিখতে বেশি সুবিধা হয়। এরকম কিছু সফটওয়্যারের মধ্যে ভালো একটা সফটওয়্যার হচ্ছে এই ভিজুয়াল স্টুডিও কোড। এই সফটওয়্যারটা এটা আমার ইনস্টল করা আছে, নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। যদি আমরা কোনো এইচটিএমএল ফাইলের ভিতরে কোনো এইচটিএমএল লিখতে চাই বা এইচটিএমএল কোড করতে চাই, তাহলে হচ্ছে ওই ফাইলটারে প্রথমে এরকম একটা সফটওয়্যারের ভিতরে ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে কোড লিখতে হবে। বলো তো এইচটিএমএল কি? এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যেমন আমরা দেখি একটা একটা করে স্লাইড, যে এইচটিএমএল আসলে কি। এইচটিএমএল স্ট্যান্ডস ফর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে এইচটিএমএল মানেই হতেছে যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে এমন এক ধরনের টেক্সট যা হইতেছে যে টেক্সটগুলো ব্যবহার করে এই ওয়েব পেজের মার্কআপ বা গঠন তৈরি করে। ঠিক আছে? আবার বলা যেতে পারে যে এইচটিএমএল ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজ। মানে এইচটিএমএল হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে এই ওয়েব পেজ, মানে ওয়েবসাইটের যে আমরা পেজগুলো দেখি, আমরা যেগুলো সামনে দেখি ওইটাই পেজ। ঠিক আছে? এই পেজগুলো তৈরি করার একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এই ধরনের ওয়েব পেজগুলো তৈরি করা হয়। আবার এইচটিএমএল ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ এ ওয়েব পেজ। এটা কি বুঝতে পারছো? যে এইচটিএমএল একটা ওয়েব পেজের কি স্ট্রাকচার কিরকম হবে ওইটা ডিসক্রাইব করে। হ্যাঁ, মানে ওটা ডিসক্রাইব করে, যে বলে দেয় যে এরকম হবে। যেমন যেমন আমরা হেডিং এর উদাহরণ গুলো দেখলাম, আমরা হেডিং এর ভিতরে H1 দিয়ে নাম দিছি, এই জন্য ব্রাউজার বুঝতে পারছে যে আসলে আমার এই যে নামটা দিছে এই নামটা আমার কতটুকু বড় করতে হবে, অথবা কতটুকু ছোট করতে হবে। HTML ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ এ ওয়েব পেজ, এর মানে যে ওয়েব পেজটা দেখতে কিরকম হবো এর স্ট্রাকচার ডিসক্রাইব করে কে? HTML। তারপরে আছে যে HTML কনসিস্ট অফ এ সিরিজ অফ এলিমেন্ট, মানে HTML এর যে এলিমেন্ট গুলা আছে, HTML হতেছে যে একটার পর একটা এলিমেন্ট থাকে, একটার পর একটা এলিমেন্ট থাকে, এরকম সাজানো থাকে। যেমন আমরা সাজাইছিলাম যে H1 H2 H3 H4 H5 H6 এরকম সাজাইছিলাম না, এরকম আরো হাজার হাজার একটার পর একটা এলিমেন্ট থাকে HTML ফাইলের ভিতরে। তারপরে আছে কি, HTML এলিমেন্টস টেলস দ্য ব্রাউজার হাউ টু ডিসপ্লে দ্য কন্টেন্ট। এখন কন্টেন্ট কি? কন্টেন্ট হচ্ছে আমরা এর ভিতরে যা দিব, যখন আমাদের নামের যে ওয়ার্ডটা ছিল ওই ওয়ার্ডটা ছিল কন্টেন্ট। এখন ওই কন্টেন্টটা কিভাবে উপস্থাপন করতে হইব ব্রাউজারের সামনে, ওইটা বলে দেবো কে? যে এলিমেন্ট। এলিমেন্ট কি? যে H1 যে জিনিসটা দিয়েছিলাম ওইটা হচ্ছে আমাদের এলিমেন্ট। ওই H1 এর মাধ্যমে H2 এর মাধ্যমে আমরা ব্রাউজারকে বলছি যে H1 মাধ্যমে যে সবচেয়ে বড় করে লেখো, H2 এর মাধ্যমে তার সাথে ছোট করে লেখো, H3 এর মাধ্যমে তার সাথে আরেকটু ছোট করে লেখো, H4 এর মাধ্যমে আরো ছোট করে লেখো। এইভাবে আমরা বলে দিয়েছিলাম যে এইভাবে লেখো, তাই ব্রাউজার ওইভাবে উপস্থাপন করছিল। তারপরে এই জিনিসটা দেখো যে সিম্পল এইচটিএমএল ডকুমেন্ট, একদম সিম্পল একটা এইচটিএমএল ডকুমেন্ট দেখতে এরকম, যে প্রথমে আসছে বোধক চিহ্ন, ডক টাইপ এইচটিএমএল, তারপর এইচটিএমএল হেড টাইটেল। হ্যাঁ, এটা খাতায় উঠাও, একটু উপকার হবে আর কি, খাতায় উঠাও। বুঝছে না? এখন এই যে একটু খেয়াল করো যে এখানে কি কি লেখা আছে, আমরা একটু এই লাল যে লেখাগুলো আছে এটা একটু খেয়াল করি। একটা আছে কি ডক টাইপ, ডক টাইপের আগে দেওয়া আছে আশ্চর্যবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন, তারপর ডক টাইপ এইচটিএমএল, তারপরে দেওয়া আছে কি এইচটিএমএল, তারপরে দেওয়া আছে হেড, তারপর আছে এই জায়গায় আছে টাইটেল, তারপরে এই জায়গায় ব্যাকস্ল্যাশ টাইটেল, তার মাঝখানে কিছু একটা লেখা আছে, এটা হলো টাইটেল, পেজ টাইটেল। তারপর আবার এই জায়গায় হেড ছিল, আর এই জায়গায় ব্যাকস্ল্যাশ হেড। তারপরে ওটা কি বডি, আর এই যে এই জায়গায় আছে আবার ব্যাকস্ল্যাশ বডি। এই দুই বডির মাঝখানে দেওয়া আছে কি H1, আর হলো ব্যাকস্ল্যাশ H1, তার মাঝখানে দেওয়া আছে মাই ফার্স্ট হেডিং, আবার দেওয়া আছে পি, তার ব্র্যাকেট দিয়ে আটকানো, তারপরে মাই ফার্স্ট প্যারাগ্রাফ, তারপরে আবার দেওয়ার পরে আবার ব্যাকস্ল্যাশ পি, আর লাস্টে দেওয়া আছে এইচটিএমএল ব্যাকস্ল্যাশ। তারপরে ওই সামনে শুধুমাত্র এইচটিএমএল আছিল, লাস্টে এইচটিএমএল
ব্যাকস্ল্যাশ দেওয়া আছে, এটা বুঝতে পারছো না, স্ল্যাশ দেওয়া আছে, ব্যাকস্ল্যাশটা। এখন এই জিনিসটা যদি বুঝো, এই সেম জিনিসটুকু, এই লেখাটুকু যদি আমি কোনো একটা এইচটিএমএল ফাইলে লিখি, লেখার পরে সেভ করে যদি আমি এটা রান করি বা ব্রাউজারে ওপেন করি, তখন এটা দেখাইবো এরকম। বুঝতে পারছো? এই কোডিংটুকু, এই কোডিংটুকু করার পরে যদি আমরা কোনো একটা ব্রাউজারে ওই লেখাটুকু, এই তোমার খাতায় যে লেখাটুকু আছে, এটা যদি কোনো ওপেন করি, ওপেন করলে ব্রাউজারে দেখাবো কিরকম, এরকম মাই ফার্স্ট হেডিং আর মাই প্যারাগ্রাফ। এটা মাই মাই ফার্স্ট প্যারাগ্রাফ লিখছিলাম কোন জায়গায় যেন, পি ট্যাগে, আর মাই ফার্স্ট হেডিং লিখছিলাম এইচ ওয়ানে। আর একটা আড়াই গেছে না, আর একটা লিখছিলাম কি, পেজ টাইটেল, এই হেডের ভিতরে লিখছিলাম পেজ টাইটেল না, পেজ টাইটেল। কিন্তু ওটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, না, কিন্তু ওটা আসার এক জায়গায় আছে, একটু পরে দেখুন। এই ডকুমেন্ট, এই ডকুমেন্টের প্রথম থেকে আমরা একটু মানে বোঝার চেষ্টা করি যে আসলে এই জিনিসটার মধ্যে কোন জিনিসটায় কি কি জিনিস বুঝাইছে। প্রথম লেখাটা খেয়াল করো, প্রথম লেখাটা, খাতার প্রথম লেখাটা ছিল কি, যে কোনো একটা ব্র্যাকেট ছিল, তারপরে দেওয়া আছে আশ্চর্যবোধক চিহ্ন, তারপরে ডট টাইপ এইচটিএমএল। এখন এই দ্য ডট টাইপ এইচটিএমএল ডিক্লারেশন ডিফাইন্স দ্যাট দিস ডকুমেন্ট ইজ দ্য এইচটিএমএল5 ডকুমেন্ট। এটার মানে বোঝাইতেছে যে এই যে যদি আমরা কোনো ওয়েবসাইটের পেজে সর্বপ্রথমে যদি লিখে দেই এরকম যে, যদি এটা লিখে দেই যে DOCT TY P ডট টাইপ HTML, তারপরে এটা ক্লোজ, ঠিক আছে। এই লেখাটা যদি লিখে দেই, তখন ব্রাউজার বুঝতে পারবো হইতেছে যে এই যে আমি যে HTML-টা লিখছি, যে HTML যেটা লিখছি, এটা হইতেছে HTML এর পঞ্চম ভার্সন। HTML এর HTML5 বলে যেটা বলে হচ্ছে HTML5। এখন এই ভার্সন জিনিসটা কি বুঝো? যেমন কোন একটা সফটওয়্যারের কিছুদিন পর পর নতুন ভার্সন আসে না, আপডেট আসে, নতুন ভার্সন আসে, এরকম এইচটিএমএল যখন আবিষ্কার হয়েছিল, এই এইচটিএমএল এর ভিতরে অনেক বেশি মানে কাজ করা যেত না, সিম্পল কিছু কাজ করা যেত। যত টেকনোলজি আপডেট হয়েছে, যত টেকনোলজি আপডেট হয়েছে, আস্তে আস্তে এই এইচটিএমএল এর কি হয়েছে, নতুন নতুন সংস্কার আনছে, নতুন নতুন জিনিস অ্যাড করছে, কিছু জিনিস রিমুভ করছে, এরকম অ্যাড রিমুভ করতে করতে মনে করো 1 জেনারেশন, 2 জেনারেশন, 3 জেনারেশন, 4 জেনারেশন, মনে করে তারপর আসছে লাস্ট হচ্ছে 5 জেনারেশন। এই 5 জেনারেশন সম্ভবত 2008 সালে বেরোইছে, সম্ভবত, আমি নট শিওর, বাট এটি এটি হওয়ার কথা, যে লাস্ট এই HTML5 ভার্সনটা আবিষ্কার মানে পাবলিশ করা হয়েছে 2008 সালে, অথবা 8, 9, 10 এরকম হতে পারে। বুঝতে পারছো? এখন তার মানে আমরা যখন ব্রাউজারকে বুঝাইতে যাবো যে আসলে এই যে ব্রাউজার বুঝবো কিভাবে যে আমরা সেই আগের ভার্সনের কোডিং করতেছি নাকি লেটেস্ট ভার্সনের কোডিং করতেছি, এটা ব্রাউজারকে বোঝানোর জন্য আমাদের এইচটিএমএল কোডিং এর আগে এই এতটুকু লিখতে হয় যে আশ্চর্যবোধক চিহ্ন ডক টাইপ এইচ, এর জায়গায় একটা স্পেস আছে, স্পেসের পরে এইচটিএমএল, তারপরে ক্লোজ। যখনই ব্রাউজার এই প্রথম লাইনটা দেখবো, তখন ব্রাউজার বুঝে যাবো যে আসলে তুমি লেটেস্ট টেকনোলজি ব্যবহার করতে চাও, HTML5 ব্যবহার করে তুমি কোডিং করতে চাও, তার মানে যে যে জিনিসগুলো অ্যাকসেপ্টেবল ওগুলো রাখবো, বাকিগুলো বাদ দিয়ে দেবো। বুঝতে পারছো? তাহলে ডক টাইপের কাজ কি? তারপরে কি আছে ডক টাইপের পরে? ডক টাইপের পরে কোনটা আছে? HTML ট্যাগ আছে, তাই না? এই যে হচ্ছে দা HTML এলিমেন্ট, এই জিনিসগুলো যে এইগুলো আছে, এগুলো বলা হচ্ছে একটা এলিমেন্ট অথবা ট্যাগ বলে, ঠিক আছে। এই এলিমেন্ট ইজ HTML element is the root element of the HTML page। মানে HTML পেজ, সম্পূর্ণ একটা HTML পেজের মূল যে ট্যাগটা, যে মূল এলিমেন্ট, ওটা হচ্ছে HTML এলিমেন্ট। HTML প্রত্যেকটা এলিমেন্টের একটা শুরু আর একটা শেষ থাকে, এটা একটু পরেই দেখবো। আচ্ছা, একটু জাস্ট মনে রাখো যে HTML এলিমেন্ট হচ্ছে সকল যত এলিমেন্ট আছে, সকল এলিমেন্টের মূল এলিমেন্ট। সবসময় খেয়াল করবে যখন তুমি একটা HTML কোড করবে, তখন দেখবে যে এই জায়গায় লিখতেছো HTML, মানে এই জায়গা থেকে HTML শুরু হইতেছে। বুঝতে পারছো? এই জায়গা থেকে HTML শুরু হইতেছে, আর ভিতরে যত কিছুই লেখো, সব কিছু লেখার শেষে, একদম শেষে যাওয়ার পরে দেখবে যে /HTML লেখা আছে। এর মানে
যে এই জায়গা থেকে এইচটিএমএল শুরু হয়েছে আর এই জায়গা থেকে এইচটিএমএল শেষ হয়েছে। আর আর এর আগে থাকে হচ্ছে ডক টাইপ, এই জায়গা থাকে হলো ডক টাইপ এইচটিএমএল। আর এটা দ্বারা বোঝা যাচ্ছে যে কোন ভার্সন ইউজ করতেছে। তারপর থেকে এইচটিএমএল শুরু হয় আর একদম সবার শেষে গিয়ে এইচটিএমএল শেষ হয়। এর ভিতরে যা আছে এই সব যত ধরনের এইচটিএমএল এর কোডিং আছে সব কোডিং এই এইচটিএমএল এর ভিতরে করতে হয়। বুঝতে পারছো? এই জন্য হইতেছে এই দুই এইচটিএমএল এর ভিতরে করতে হয়। এই জন্য এই এইচটিএমএল এলিমেন্টে বলা হইতেছে মূল এলিমেন্ট। মানে এই এইচটিএমএল এর ভিতরেই সব এলিমেন্ট ব্যবহার করা হবে। আমরা যদি কোনো ওই যে এইচ1 যে এলিমেন্ট ব্যবহার করছিলাম, এইচ1 এলিমেন্ট ব্যবহার করছিলাম না, ওই এইচ1টাও খেয়াল করে দেখো যে যত ধরনের ট্যাগ আছে সবকিছু কিন্তু এই এইচটিএমএল এর ভেতরেই আছে, তাই না? যত এলিমেন্ট আছে সবগুলা এই হেডের ভেতরেই আছে, সরি হেড বলতেছি এইচটিএমএল এর ভিতরে আছে। তারপরে হচ্ছে তারপরে আরেকটা কি ছিল, হেড। হেড জিনিসটা কি? হেড হচ্ছে মাথা। এই জায়গায় দেখবে যে এইচটিএমএল দুইটা ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে হেড আর এই জায়গায় হেড শেষ হয়, তার হেডের পরে শুরু হয় কি বডি। যেমন আমাদের মানুষের মতো, খেয়াল করো আমাদের মানুষের এই পর্যন্ত কি হেড, একটু হেডের পর থেকে শুরু হয় কি বডি। সেম জিনিস এইচটিএমএল এর ক্ষেত্রে, প্রথমে হলো হেড তারপরে হচ্ছে বডি। আর এই জায়গায় ব্যাকস্ল্যাশ দিয়ে বডি। এখন এই হেডের কাজ কি? হেডের কাজ হচ্ছে যে এলিমেন্ট কন্টেন্টস মেটা ইনফরমেশন। দা হেড এলিমেন্ট কন্টেন্টস মানে ধরে রাখে মেটা ইনফরমেশন। মেটা ইনফরমেশন বলতে কি বোঝায়? যে মেটা ইনফরমেশন বলতে বোঝায় যে কোন একটা তথ্যের তথ্য। মানে কথাটা একটু মানে গোলমেল হইতে পারে, তথ্যের তথ্য আবার কেমন তথ্য। যেমন মনে করো একটা কিছু একটা ছবি তুলছো, ঠিক আছে? তুমি একটা ছবি তুলছো আর এই ছবির এই পিকচারের একটা মেটা ডাটা আছে। এই পিকচারের মেটা ডাটা কেমন? যে এই পিকচারের নাম কি, মানে তথ্য আর কি, মেটা তথ্য আর কি। যে এই পিকচারের নাম কি, ঠিক আছে? এই পিকচার কবে তোলা হয়েছে, এই পিকচার মোট জায়গা খাইছে কত, এই পিকচারের রেজুলেশন কত, তারপরে এই পিকচার কোন ফাইল ফরম্যাটে আছে, এই পিকচার আরো যত ধরনের তথ্য আছে আর কি, যে এডিট করা হয়েছে কবে, ঠিক আছে? এই পিকচার তোলা হয়েছে কোন ফোনে, এরপর পিকচার তোলা হয়েছে কোন লোকেশনে। এই ধরনের যত তথ্য আছে এই পিকচার সহ, এই পিকচার সম্পর্কিত, এই সবগুলোর বলা হইতেছে এই পিকচারের মেটাডাটা বা মেটা তথ্য। বুঝতে পারছো? মানে এই পিকচার সম্পর্কিত যত তথ্য আছে, এই পিকচার কিন্তু একটা ডাটা। এই পিকচার ভিতরে আছে কি জিরো আর ওয়ান, জিরো আর ওয়ান, এটা একটা ডাটা, ঠিক আছে? কিন্তু এই ডাটার যে ডাটা আছে ওইটারে বলা হইতেছে মেটা ডাটা। বুঝতে পারছো? সো এই যে আমাদের যে এইচটিএমএল আছে, এইচটিএমএল ফাইলেরও অনেক ধরনের তথ্য থাকতে পারে। যেমন এই এইচটিএমএল ফাইলে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, তারপরে এই এইচটিএমএল ফাইলের কোন কোন শিটের সাথে কানেক্ট করা আছে, এটা আরো পরে বুঝবে। বাট মূল কথা হইতেছে এই এইচটিএমএল ফাইলের ভিতরে যত ধরনের মেটা তথ্য আছে, মেটা ডাটা আছে, ওইগুলা রাখা হয়। ক্লিয়ার? এটার ভিতরে আর কি। বুঝতে পারছো? তারপরে দেখো যে টাইটেল। টাইটেলের জায়গায় দেখো টাইটেলের ভিতরে কি লেখা আছে। The title element specifies a title for the HTML page, which is shown in the browser's title bar or in the page tab. এখন খেয়াল করো যে টাইটেল এলিমেন্ট মানে নির্দিষ্ট করে কোন একটা HTML এর টাইটেল সম্পর্কে। যেমন একটা আমাদের বইয়ের টাইটেল আছে কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটা দ্বারা বুঝাইতেছে যে এটা একটা তথ্য প্রযুক্তি বই, ঠিক আছে? এখন প্রত্যেকটা HTML পেজের একটা করে টাইটেল থাকে। কারণ টাইটেল গুলা এই টাইটেলের যে দিছাও যে হেডের ভিতরে, এই হেড টাইটেল লিখতে হয় সবসময় এই হেড ট্যাগের ভেতরে মাঝখানে। এই হেড শুরু আর এই হেড শেষ, এই শুরু আর শেষের মাঝখানে লিখতে হইতেছে টাইটেল শুরু করতে হয় যে TITLE, ঠিক আছে? এবং আর এই জায়গায় শেষ করতে হয়, এই জায়গায় টাইটেল ভিতরে ওই জায়গায় কি দেওয়া আছে, পেজ টাইটেল জাস্ট দেওয়া আছে, তাই না? TITLE, ঠিক আছে? তারপরে আবার ব্র্যাকেট স্ল্যাশ আবার টাইটেল, মানে টাইটেল শুরু টাইটেল শেষ, টাইটেল শেষ। পেজ টাইটেল লেখছি কোন জায়গায়? এই শুরু আর শেষের মাঝখানে।
বুঝতে পারছো? আর টাইটেল ট্যাগটা দিছি কার ভিতরে, হেড শুরু আর হেড শেষের মাঝখানে। বুঝতে পারছো না আমার কথা? এখন এই টাইটেলটা কি কাজটা কি করে, এই টাইটেলটা করে হইতেছে যে যে প্রত্যেকটা পেজের না টাইটেল বার আছে অথবা বলে এটারে পেজ ট্যাব, ওটা কিরকম দেখতে, এটা এই যে আমরা যে এই যে কোডটা লিখছিলাম এরকম, এই জায়গায় আমরা দিছিলাম না যে টাইটেল পেজ টাইটেল, এখন এটা যখন দিছি এরকম একটা আউটপুট আসছিল না, বাট এই জায়গাতে এই যে কর্নার আছে না এই যে উপরে, এই যে এতটুকু জায়গা, এইটুকরে বলে হচ্ছে টাইটেল বার অথবা পেজ ট্যাব, ওই টুকরো এই যে টুকরো, এই যে এতটুকু জুম করলে যদি আমরা জুম করি, জুম করে দেখো এই পেজ টাইটেল। বুঝতে পারছো জিনিসটা? তাহলে এই জায়গায় এই টাইটেলের ভিতরে এই জায়গায় আমরা পেজ টাইটেল দিয়েছিলাম, তাই জন্য এই যে ট্যাবের ভিতরে কি দেখা গেছে পেজ টাইটেল। যদি আমরা অন্য কিছু দিতাম, যা দিবে ওই টাইটেলের ভিতরে তুমি যা দিবে, মনে করো তোমার নাম দিলে, তাহলে দেখবে যে জায়গায় তোমার নাম চলে আসছে। বিশ্বাস হয় না? প্রমাণ করে দেখো। বিশ্বাস হয়? ঠিক আছে, বুঝতে পারছো? খেয়াল করো, পরে যাই। এখন হচ্ছে টাইটেলের কাজ শেষ, তাহলে টাইটেল বুঝছি যে টাইটেল কি করে, যে কোনো জিনিস টাইটেলই নির্দেশ করে এবং তো টাইটেলটা দেখায় কোন জায়গায়, ওই ট্যাবের বুক করে জায়গায়। ক্লিয়ার? তারপরে আছে হলো বডি। এই যে বডি ট্যাগ আছে, এই বডি ট্যাগটা কি করে, যে দ্য বডি এলিমেন্ট ডিফাইন্স দ্য ডকুমেন্টস বডি and is container for all the visual content, মানে all the visual content বলতে আমরা যা দেখি। তারপরে সাস হেডিং, যেমন এই যে এইচটিএমএল হেডিং দিছিলাম H1, তারপরে হচ্ছে প্যারাগ্রাফ, ওই তো প্যারাগ্রাফ দ্বারা বলতে হলো পি, পি দিছিলাম না, ওটা হচ্ছে প্যারাগ্রাফ। তারপরে ইমেজ, যদি আমরা কোনো ব্রাউজারে কোনো ইমেজ দেখি, তারপরে হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক বুঝো, যে কোনো একটা লিঙ্ক, যে জায়গায় ব্রাউজার একটা লিঙ্ক দেওয়া থাকে, যে লেখা, যেখানে ক্লিক করলে অন্য কোনো জায়গায় নিয়ে যায়, অন্য কোনো ওয়েবে নিয়ে যায়। এখন না বুঝলেও পরে বুঝবে। তারপর আছে টেবিলস, লিস্ট, মানে টেবিল বলতে যেরকম ব্রাউজারে অনেক সময় দেখো না যেরকম টেবিল দেখছো না কোনো জায়গায়, যে নাম টাম দেওয়া থাকে, তারিখ, এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রেজাল্ট শিটের মতো, যেমন তোমাদের রেজাল্ট শিট না, ওইটাই তো এরকম টেবিল। তারপর আছে লিস্ট, যেমন লিস্ট দেওয়া থাকে, যে তোমার এই বা যখন তুমি কোনো এক জায়গায় ফর্ম পূরণ করতে যাও, যে তোমার বাসা কোথায়, ঠিক আছে, তখন তোমার অনেকগুলো ডিস্ট্রিক্টের নাম দেওয়া থাকে, অনেকগুলো উপজেলা জেলার নাম দেওয়া থাকে, ওইগুলো হচ্ছে লিস্ট। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো এই বডির ভিতরে কি থাকে, যে এই হেডের ভিতরে থাকে হচ্ছে শুধুমাত্র মেটা ডাটা, আর হচ্ছে ওই টাইটেল, ওই পেজের যেটা দেখা যায় আর কি। ঠিক আছে, আর বডির ভিতরে কি থাকে, যে বডির ভিতরে আমরা যা কিছু দেখি ওয়েব পেজের ভিতরে, যেমন হচ্ছে এই জায়গা থেকে খেয়াল করো, এই জায়গায় এই জায়গা থাকে হচ্ছে এই এইচটিএমএল শুধুমাত্র টাইটেলটা, আর যত বাকি তথ্য আছে ওইগুলো থাকে হেডের ভিতরে। আর এই যে এতটুকু জায়গা দেখতেছি আমরা, এই সম্পূর্ণ এই সাদাটুকু যতটুকু দেখতেছি, এই লালটুক, এই সম্পূর্ণ হচ্ছে বডি। তাহলে হেড কোনটুক, হেড শুধু ওইটুকে, আর এই সম্পূর্ণটুকু হচ্ছে বডি। মানে এই বডির ভিতরে আমরা যা লিখবো, এই বডির ভিতরে যা লিখবো সবগুলো আসবো কোন জায়গায়, এই এতটুকুর ভিতরে। বুঝতে পারছো আমার কথা? যে এই হেড আর বডির মধ্যে পার্থক্য কি, হেড হচ্ছে কিছু তথ্য সংগ্রহ করে এবং হচ্ছে হেডিংটা সংগ্রহ করে, হেডিং লেখা যায়। আর এই বডি কি করে, আমরা যত ধরনের জিনিসগুলো দেখি এবং ভবিষ্যতে দেখামু এইচটিএমএল তৈরি করে, সবগুলো লিখতে হবে কোন জায়গায়, এই বডির ভিতরে। যখন ওই ইসের ভিতরে দেখো, যখন আমরা এই মাই ফার্স্ট হেডিংটা লিখছি, ওটা কিন্তু বডির ভিতরে লিখছি। তারপর যে এই মাই ফার্স্ট প্যারাগ্রাফ লিখছি পি ট্যাগ দিয়ে, পি এলিমেন্ট দিয়ে, ওটা কিন্তু ওই বডির ভিতরে লিখছি। বুঝতে পারছো না আমার কথা? তারপরে আর একটা আছে কি, দা H1 এলিমেন্ট। H1 এলিমেন্টটা কি, দা H1 এলিমেন্ট ডিফাইন্স এ লার্জ হেডিং, মানে বড় হেডিং বা বড় শিরোনাম। এইচএম দ্বারা কি বোঝায়, যে বড় শিরোনাম। আমরা তো এইচএম উদাহরণ দেখছি, তাই না? তারপরে দা পি এলিমেন্ট ডিফাইন্স এ প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ বলতে কিরকম, সংলাপ। যেমন আমরা প্যারাগ্রাফ লিখি না, কোনো একটা প্যারা থাকে না, যে এরকম, যে এই লাইন লিখছি, এই লাইন লিখছি, এরকম এরকম লেখার পরে তারপরে একটু একটু গ্যাপ দেই, গ্যাপ দেওয়ার পরে আবার আর এক মানে প্যারা লিখতে শুরু করি, আবার লেখার পরে আবার একটু গ্যাপ দেই, আবার এরকম লেখা শুরু করি। এই যে গ্যাপ দেই, এই গ্যাপগুলো ডিফাইন করা হইতেছে, যে এই জায়গা থেকে শুরু করে পি ট্যাগ, আর এই জায়গা যে জায়গায় লেখা শেষ, ওই জায়গা হচ্ছে স্ল্যাশ পি, পি ট্যাগ শেষ করে। তার মানে এটা একটা প্যারাগ্রাফ। ঠিক আছে, এতটুকু। তারপর আবার এটা যখন আবার এই গ্যাপ জন্য শুরু করি, তখন আবার এই জায়গায় পি ট্যাগ, আবার এই জায়গায় স্ল্যাশ পি।
বুঝতে পারছো? আবার এটা ক্ষেত্রে সেম। কিন্তু এটা কিসের জন্য দেওয়া হয় পরবর্তীতে আমরা ভালো মতো বুঝবো। বাট এখন জাস্ট মনে করো পি দ্বারা কি করে, যে প্যারাগ্রাফ ট্যাগটা নির্দিষ্ট করে যে এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফ। এখন এটা কি ভালো মতো বোঝা যাইতেছে যে এইচটিএমএল স্ট্রাকচার আর কি কিরকম? এই যে সম্পূর্ণ বড় একটা বক্স দেখতেছো না, এই সম্পূর্ণ বড় বক্স, এই সম্পূর্ণ হইতেছে এইচটিএমএল। এই যে এইচটিএমএল, এই সম্পূর্ণটা এই জায়গা থেকে এইচটিএমএল শুরু হয়েছে, এই জায়গা থেকে এইচটিএমএল শেষ হয়েছে। এই এই সম্পূর্ণ এইচটিএমএল বক্সের ভিতরে দুইটা বক্স আছে, খেয়াল করো। এইটা একটা বক্স আর এটা একটা বক্স। প্রথম বক্সটা কি? হেডের বক্স, যে জায়গায় হেড শুরু হয়েছে আর হেড শেষ হয়েছে। এবং এই হেড তারপর আছে হচ্ছে বডির বক্স, বডি শুরু হয়েছে বডি শেষ হয়েছে। কিন্তু এখন এই জায়গায় খেয়াল করো, এই হেড এইচটিএমএল শুরু আর এইচটিএমএল শেষের ভিতরেই সব ট্যাগ আছে। আবার এই জায়গায় এই সব ট্যাগের ভিতরে এই হেড ট্যাগ আছে, হেড ট্যাগ শুরু আর হেড ট্যাগ শেষ, এই দুই ট্যাগের মাঝখানে আছে কি? টাইটেল ট্যাগ। আবার টাইটেল ট্যাগের মাঝখানে যে পেজ টাইটেল আছে, পেজ টাইটেলটার খেয়াল করো যে টাইটেল ট্যাগ শুরু হয়েছে এবং টাইটেল ট্যাগ শেষ হয়েছে। এই দুই ট্যাগের মাঝখানে আছে কি? হেড আর হেড শেষ, তার ভেতরে দেওয়া আছে কি? টাইটেল, তারপর পেজ টাইটেল, তারপর পেজ টাইটেল। তার মানে এই জিনিসটা কি হইতেছে যে সম্পূর্ণ হেডের ভিতরে রাখছে কি? টাইটেল। কারণ হেডের ভিতরেই তো টাইটেলটা থাকবো, তাহলে তো উপরে যাবো না, তাই না? কারণ বডির জিনিস তো নিচে নিচে দেখাইবো, আর টাইটেল উপরে দেখাইতে গেলে উপরে হেডের ভিতরে দিতে হবে। তারপর টাইটেলের ভিতরে দিছিল টাইটেল। এখন তাহলে হেডের কাজ শেষ। এখন বডিটা দেখি, বডিটা কিরকম? যে বডির ভিতরে কি কি দিছে, যে এর একটা তিনটা মোট বক্স আছে। এটা এই এক বক্সের ভিতরে, বডি বক্সের ভিতরে আছে তিনটা, কি কি? H1 বক্স, পি বক্স, আর একটা পি বক্স। ঠিক আছে? H1 এর কিন্তু শুরু আছে শেষ আছে, প্রত্যেকটা ট্যাগের শুরু আছে শেষ আছে। H1 এর প্রথম শুরু আর H1 এর শেষ। আর এই যে জিনিসটা আমরা এই H1 দ্বারা ইফেক্ট করতে যাবো, যে H1 মানে কি? বড় লেখা, বড় হেডিং। এখন এটা যদি আমরা ইফেক্ট করতে চাই, তাহলে এই যে লেখাটা, ওই লেখাটা লিখতে হবে কোন জায়গায়? H1 এর শুরু আর শেষের মাঝখানে। আর শুরু আর শেষ ডিফাইন করে কিভাবে? শুরু করে শুধুমাত্র ব্যাকেট H1, আর শেষ করে কিভাবে? জাস্ট ওই একই শুধুমাত্র একটা আগে স্ল্যাশ দিতে হবে। আর তার মাঝখানে ওই লেখাটা, যে লেখাটা আমরা বড় করতে চাই বা ইফেক্ট করতে চাই ওই ট্যাগের মাধ্যমে। তবে যখন পি ট্যাগের ক্ষেত্রে সেম, পির শুরু পির শেষ, তার ভিতরে দিছে কি? দিস ইজ এ প্যারাগ্রাফ। তারপরে আবার পি ট্যাগ শুরু, পি ট্যাগ শেষ, তারপরে দিছে কি? দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ, দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ। তাহলে বুঝতে পারছো এই বড় এইচটিএমএল এর ভিতরে আছে হচ্ছে হেড আর বডি। হেডের ভিতরে আছে টাইটেল, টাইটেলের ভিতরে আছে পেজ টাইটেল লেখা, তারপরে আছে বডি, বডির ভিতরে আছে H1 এলিমেন্ট, H1 এর ভিতরে আছে দিস ইজ এ প্যারাগ্রাফ। আবার পি আছে, পি ট্যাগের মাঝখানে আছে কি? দিস ইজ এ প্যারাগ্রাফ। আবার এই পি ট্যাগের ভিতরে আছে দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ। মানে একটার ভিতরে তিনটা আছে আলাদা আলাদা, তিনটার ভিতরেও আবার একটা একটা করে এলিমেন্ট আছে, যেগুলা ইফেক্টিভ ইফেক্টিভ হইতেছে এই এলিমেন্ট দ্বারা। তাহলে বুঝতে পারছো যে মানে আমরা আমরা যে এটা দেখছি, যে কি বলে, যে এলিমেন্টটা আমরা দেখছি, ওটা সম্পূর্ণই কিরকম? এইভাবে খারাপ দেখা যায় না? এইচটিএমএল স্ট্রাকচার মানে যে এইচটিএমএল পেজটা দেখলাম, ওই এইচটিএমএল এর আসলে স্ট্রাকচারটা কিরকম? যে সম্পূর্ণ একটা বক্স থাকে, তার ভিতরে এইচটিএমএল, তারপর হেড, তার হেডের ভিতরে টাইটেল, আবার বডি, বডির ভিতরে H1 পি পি। H1 এর ভিতরে প্রথম দেওয়া আছে হেডিং, তারপর দিস ইজ এ প্যারাগ্রাফ, দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ। এই স্ট্রাকচারটা বুঝতে হবে ওই জায়গায়, যে তুমি এখন কি এই লেখা দ্বারা বুঝতে চাও যে আসলে এই লেখা দ্বারা আসলে কি বুঝাইতেছে, কিরকম ভিজুয়ালাইজ করতে পারতে চাও যে কোনটার ভিতরে কোনটা, কোনটার ভিতরে কোনটা আছে।